আসসালামু আলাইকুম। আমি আজকে লাইভে আসার কারণটা অ্যাকচুয়ালি কালকে আমি যে অ্যাকচুয়ালি রাস্তার ভিতরে লাইভটা করেছিলাম, যেহেতু জিনিসটা আমার কাছে এক্সট্রিমলি আনইউজুয়াল মনে হয়েছিল। আহ, যে গুম খুন এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে ছাত্র জনতা যে সরি সরি ছাত্র জনতা যে ১,৫০০-এর উপরে জীবন দিয়েছে, আহ, সেই একই জিনিস যে আমাদের সেনাবাহিনী না, অফিসার দুজন ছিল নৌবাহিনীর আর সৈনিকরা ছিল আর্মির। টোটাল ৬ জন, ২জন অফিসার, ৪জন আদার র্যাঙ্কসকে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে প্রথমে আমি শুনেছিলাম 24 আওয়ার্স, বাট ইট ওয়াজ ক্লোজ টু 24 আওয়ার্স তাদেরকে তুলে নিয়ে গেছে। এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। ইভেন ১০ তারিখে যে সমস্ত আওয়ামী দোসররা তারা ঘোষণা করেছিল যে তারা ওই 0 পয়েন্টে আসবে, স্টিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখা বা 24 ঘন্টা 48 ঘন্টা পরে আদালতে, আই ডোন্ট সাপোর্ট ইট। যেটা হচ্ছে রুল অফ ল একটা দেশের জন্য খুব ইম্পর্টেন্ট, যে রুল অফ ল, এই ললেসনেসের জন্যই কিন্তু এই ছাত্র জনতা আন্দোলনটা করেছে। কারণ কি, যে দেশে এমন একটা আইন ছিল, শুধু আওয়ামী লীগ করলেই 7 খুন মাপ, আর বাকি যারা আছে তাদের কোনো কিছু মাপ নাই। সো আইন সবার জন্য সমান, এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে। এবং যেটা আমি দেখলাম সেটা হচ্ছে উপদেষ্টা সিলেকশন থেকে শুরু করে সবকিছুর মধ্যেই একটা স্বজনপ্রীতি। একজন বলতেছে এই যে এখন যে কি বলে, যাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, আচ্ছা ওর ভাই ছিল কি বলে, বিএনপির স্ট্রংলি কন্ডেম করে এটা করা উচিত হয়নি। আবার আরেক পার্টি বলতেছে যে সে তো শিবির করত। মোট কথা হচ্ছে, এখানে আমি জাস্ট খালি একটা কনফ্লিক্ট সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের এইমটা থাকবে হচ্ছে একটা নিউট্রাল লোককে নেওয়া, এবং এটা এর পক্ষে না গিয়ে আমরা এমন একটা নিউট্রাল পার্সনকে কেন আমরা নিতে পারতেছি না। আমি এর আগে বলেছিলাম যে যখন জেনারেল জাহাঙ্গীরকে যখন হোম অ্যাডভাইজার যখন করা হয়, তখন আমরা সবাই বলেছি যে উনি ছিল 25 ফেব্রুয়ারির যে মানে বিডিআর কার্নেজের যে সিচুয়েশনটা হয়েছিল, ওইটার যে ইনভেস্টিগেশন হয়েছিল, এটার উনি প্রধান ছিলেন, আর্মির যে এবং এটার মধ্যে উনি শেখ হাসিনার কথা মতো ম্যানিপুলেশন করেছে। সো আই ডোন্ট বিলিভ হিম। বাট বিএনপির লোকজন তাকে নিয়ে খুশি যে উনি বিএনপি মাইন্ডের লোক। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কিন্তু এইটাই আমরা জাতি হিসেবে এই জন্যই ব্যর্থ, কারণ আমাদের একটা ছোট দেশ, এত লোকজন, কেউ না কেউ কারো কোনোভাবে আত্মীয় হয়, কিন্তু আত্মীয় না হয়ে আমি মনে করি যে আমি যদি জাস্টিস সিস্টেমটা স্ট্রং ভাবে অ্যাপ্লাই করতে পারি, এটার জন্য মানে কেউ এক পার্টি আমার দিকে নাখোশ হবে, এক পার্টি আমার দিকে নাখোশ হবে না, এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকারই নাই। আমি আমার নিজের উদাহরণ দিতে পারি। আমি যখন প্যারাকন্ডো ব্যাটালিয়নের প্রথম অধিনায়ক হিসেবে গেলাম, আমি যেহেতু গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি, আমি সবসময় আমার চোখ কান খোলা রাখতাম। সো অংশগ্রহণ করার 15 দিনের মধ্যে আমার কাছে নিউজ আসলো যে আমার কোর্সমেট হচ্ছে আমার আর্মি কমান্ডো কোর্সমেট, হি ইজ এ সার্জেন্ট, সে একটা অনিয়ম করতেছে। আমি এত ডিটেলস বলবো না এই জন্যই, কারণ সে পানিশমেন্টটা খেয়েছে এবং খাওয়ার পরে সে সহি রাস্তায় এসেছে, এবং সে এখনো সহি আছে, এবং এখনো আমার সাথে তার যোগাযোগ আছে, বাট আমি তাকে পানিশমেন্ট দিয়েছি। সো যখন তাকে এই অনিয়মটার জন্য ধরা হলো, সাথে সাথে এসিসি 6 এর যারা ফ্রেন্ড ছিল, আমাদের সাথে ক্লোজ ছিল যারা, আর অধিনায়কের সাথে একটু সবাই কোর্সের যারা আছে, সবাই আমরা এটা খুব চেরিশ করি, যারা একসাথে হার্ড ওয়ার্ক করি, তাদের মধ্যে এমনি বন্ডিংটা খুব স্ট্রং থাকে। সো আমার এসিসি 6 এর 5-6 জন সাথে সাথে আমার অফিসে আসলো, স্যার আপনি ওকে পানিশমেন্ট দিবেন, আপনার কোর্সমেট। আমি বললাম, আমার কোর্সমেট দেখে আমি পানিশমেন্ট দিব না? তে আমি যে এই ব্যাটালিয়নের 700 জনের মধ্যে এখন এই আমার কোর্সমেটটা কি কি ফ্যাসিলিটি পাবে? ও যদি কোনো বিপদে পড়ে, আমি তাকে মানে তার জন্য দরকার হলে 200 গজ বেশি হাঁটবো, 200% তাকে হেল্প করার চেষ্টা করবো। তার একটা বিপদে পড়ছে সিভিলে, আমি তাকে আমি অল এফোর্ট দিয়ে তাকে, কিন্তু একটা অপরাধ যখন করে, তখন আমার ব্যাটালিয়নের অন্য যে সৈনিকটা আছে তারা যেরকম সমান, তারা এক সমান। অপরাধ করার সাথে আমি যদি অপরাধটাকে ক্ষমা করে দেই, যেটা হবে তখন কিন্তু আমি 700 জন সৈনিকের মধ্যে একজন অপরাধ করেছে, তাকে আমি ক্ষমা করে দিলাম।
আমি কিন্তু বাকি 699 সাথে ইনজাস্টিস করলাম, কারণ তাদের ভালো কাজ কিন্তু মূল্যায়িত হলো না। এখানে একজনকে আমি যখন আমি করে দিলাম, সো আমি কখনোই করিনি। ফরেন ট্রেনিং এ যাবে, আমি সিলেকশনটার মধ্যে কোনো ভাই বন্দি প্রীতি কোনো কিছু করি নাই। এবং এই জন্যই আমি মনে করি যে কমান্ডো ব্যাটালিয়নের যারা সৈনিক আছে স্টিল তাদের সাথে, ইভেন আমি যাদেরকে পানিশমেন্ট দিছি তাদের সাথে আমার আরেকজন ক্লোজ, মানে কি খুব ক্লোজ ছিল, এক্সট্রিম ক্লোজ ছিল। আমরা মনে আছে আমরা যখন কমান্ডো ট্রেনিং করি তখন সিলেট টিভি স্টেশনের ওখানে আমরা আমাদেরকে স্পটার হিসেবে রেখে আসছিল। হ্যাঁ, ওই সৈনিককে আমি আমার একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, কিন্তু সে অ্যাপয়েন্টমেন্টটা কাজটা সে আমার সাথে যেহেতু ক্লোজ, ওইটার নিয়েছে, আমি সাথে সাথে তাকে ওখান থেকে সরাই দিছি, মানে যেভাবে তাকে সম্মান দিয়ে দিয়েছি। কিন্তু তাদের সাথে কিন্তু আমার এখনো সম্পর্ক আছে। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমি যদি কারোর সাথে হার্শ হই, মানে আইন প্রয়োগ করাটা সবার জন্য সমান হওয়া উচিত। বাট যেটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই উপদেষ্টা তৈরিতে জিনিসটা সমান হচ্ছে না। তো আমি এইটা করার কারণ হচ্ছে এই একটাই শুধু বলার জন্য, আমরা এই যে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মেনলি সেনা, বিমান, নৌ বাহিনীর যাদেরকে গত 15 বছরে যাদেরকে অন্যায়ভাবে তাদেরকে, আমি স্ট্রেট ওয়ে বলতে পারি 200-এর মতো আছে, যেটা জেনারেল আজিজ সরাসরি যাদের আমেরিকার ইমিগ্রেশন আছে এই উসিলায় তাদেরকে আউট করে দিচ্ছে। হোয়ারেজ আর্মিতে নিয়ম ছিল যে কেউ যদি বিদেশি ইমিগ্রেশন নেয়, যেমন আমি যখন ইমিগ্রেশনের পারমিশন পেলাম, আমি অফিসিয়ালি আর্মি হেডকোয়ার্টার থেকে আমি পারমিশন পেয়েছি যে আমার ইমিগ্রেশন আছে এবং সেই অনুযায়ী আমি আমেরিকায় এসে গ্রিন কার্ড নিতে পারবো। এবং আমি আর্মিতে চাকরিতে থাকা অবস্থায় আমি আমেরিকাতে এসেছি 3 মাসের ছুটি নিয়ে, এসে গ্রিন কার্ড নিয়ে আমি আবার ফেরত গিয়েছি এবং পরবর্তীতে আমি রিটায়ার করেছি। আমার নামে অনেক এক্সাজারেশন আছে, আমি চাকরিচ্যুত, ডিসিপ্লিনারি কেস, যাক এটা রিসেন্টলি তারা আমার নামে প্রোগ্রামটা একটু বাড়িয়ে দিচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আইন শুদ্ধভাবে এই প্রায় 200-এর মতো অফিসার, একজন মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল সহ অনেক অফিসারকে করেছে, এবং তারা তাদেরকে জিনিসটা ধর্তব্যে নেওয়াটা এটা তাদের উপরে অন্যায় করেছে। এছাড়া আরো অনেক রাজনৈতিক ইয়াতে হয়েছে। তবে আমি বলবো যারা নর্মালি যেটা হয় অনেক সময় আছে যে যেগুলো এখন সৈনিকদের এরকম একটা সংস্থা হয়েছে, এখন আমাদের মধ্যে একটা রুল আছে যে সৈনিকদের বিয়ের বয়সের আগে যদি কেউ বিয়ে করে ফেলে তাকে কিন্তু চাকরি থেকে আউট করে দেয়। এখানটা গুড ল ব্যাড ল ওই ইয়াতে যাবো না, দিস ইজ দ্য ল। এখন যে লটা আছে সেটা সবার জন্য সমান। এখন যদি এই ওই সৈনিক এসে বলে যে আমাকে আমেরিকার আমলে, বা কোনো অফিসার এসে বলে এই ধরনের কোনো অনৈতিক কাজের জন্য এসে যদি বলে আমাকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি স্ক্রুটিনি করবে যে আর্মি হেডকোয়ার্টার। আমি যদি জানি সবাই জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাফিজের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিল সবাই, এবং ওইটার কোনো আপডেট নাই। এবং আপডেট না থাকার কারণেই অ্যাকচুয়ালি 10 তারিখে তারা বলেছিল যে তারা একজন প্রধান উপদেষ্টার বাসায় গিয়ে একটা স্মারকলিপি দিয়ে আসবে। বাট আমি মনে করি ডেটটা চুজটা রং ছিল, কারণ একই 10 তারিখেই ছিল হচ্ছে আওয়ামী লীগরা এসে 0 পয়েন্টে কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করবে। সো এটা একটা রং ডিসিশন ছিল। বাট ইট ডাজন্ট মিন দ্যাট কেউ এসে এই অফিসার সৈনিকদেরকে তারা কিন্তু যমুনার সামনে থেকে অ্যাবডাক্ট হয়নি, তাদেরকে অ্যাবডাক্ট করে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট থানার ভিতরে তারা ছিল, যেটা আমি স্ট্রংলি আগেও কন্ডেম করছি, এখনো কন্ডেম করতেছি। যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি যেটা প্রথমে আমি ডিজিএফআই বললে আমি এখন একটু ডিগিং করে যেটা জানলাম, এটা অ্যাকচুয়ালি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এবং র্যাবের একটা পেট্রোল ছিল এখানে, যেহেতু যে যৌথ বাহিনী ফ্লেভার দেওয়ার জন্য এটা আমি আর্মিতে থাকতে করেছি। সেটা হচ্ছে আমরা একটা অপারেশন করলে সাথে সবসময় পুলিশ নিয়ে যেতাম, সো এখানে র্যাব করেছে। সো এটার আমি স্ট্রংলি কন্ডেম করতেছি আবারও। এবং আমি অবাক হলাম যে মেইন স্ট্রিম মিডিয়াতে এই তথ্যটা আসছে না। বাট অনেকেই কিন্তু তারা থানার ভিতরে ভিডিও এবং অডিও, এবং ইভেন লেফটেন্যান্ট ইফতেখার রিটায়ার্ড, সে ওখান থেকে মুসলেখা দিয়ে নিয়ে আসছে, ওই মুসলেখাটাও আছে এখানে। এটা বিশ্বাসযোগ্য করার কোনো কিছু নাই। আমার ভিডিওর পিছনে সবাই এখানে বলতে থাকে গুজব, আই ডোন্ট মাইন্ড, কারণ আই সার্ভাইভ শেখ হাসিনা রেজিম। সো এই গভর্নমেন্ট যদি এখনো, আমি রিসেন্টলি দেখলাম যে আমার যত ভিডিও এগেনস্টে কন্টিনিউয়াস কমেন্ট করতেছে, এবং গোয়েন্দা সংস্থাকে বলবো যে প্লিজ এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসেন। আমাকে বিভিন্নভাবে অ্যাকচুয়ালি পরিচিত লোকদের দিয়ে একটা থ্রেড দেওয়া হয়েছে। আমি শুধু এইটি বলেছি, আই সার্ভাইভ শেখ হাসিনা রেজিম, আই সার্ভাইভ শেখ হাসিনা রেজিম। সো এই রেজিমও আমি এই সময়টা আমি রেজিম আমি এই বলতে এটা বুঝাচ্ছি না যে
প্রফেসর ইউনূসের সরকারের রেজিম। কারণ এটা আমি বারবার বলে আসছি যে সেনাবাহিনীর উপরে এবং গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোল আছে হচ্ছে জেনারেল ওয়াকারের, এবং এই কন্ট্রোলটা আমাদের প্রফেসর ইউনূসের নাই। আমি কয়েকটা অফিসারদের এবং আড্ডার মধ্যে বলছিলাম, তাহলে কে ওয়াকার স্যারকে করবে, ওয়াকার স্যারকে কে কি বলে ফায়ার করবে? হ্যাঁ, এটার ফায়ার প্রফেসর ইউনূসের এই সংবিধান অনুযায়ী নাই। সংবিধান অনুযায়ী এটাকে প্রধান প্রেসিডেন্ট হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান। আমি আগেও আমার ভিডিওতে বলেছি, এই জন্য চুপ্পু ইজ দেয়ার। হ্যাঁ, এখন চুপ্পু যদি এখানে থাকে তাহলে তো চুপ্পু তো আওয়ামী লীগের লোক, আমরা সবাই জানি ওয়াকার আওয়ামী লীগের লোক, ঢাকার ইম্পর্টেন্ট প্লেসের যেগুলো আছে আওয়ামী লীগের লোক। সো সেম জিনিস যে ওকে কে ফায়ার করবে, প্রফেসর ইউনূস কিন্তু পারবে না অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। এবং সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকার কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে, এবং মিলিটারি যে সমস্ত উপদেষ্টা হয়েছে সব তার অ্যাডভাইজে। এবং এটার ফাইনাল রেজাল্টটা কি? ফাইনাল রেজাল্ট হচ্ছে এখন প্রফেসর ইউনূসের কোনো অ্যাডভাইস নিয়ে যখন লেফটেন্যান্ট জেনারেল হাফিজ জেনারেল ওয়াকারকে ফোন করেন, বিভিন্ন অ্যাডভাইস পছন্দ না হলে জেনারেল ওয়াকার ফোন রেখে দেয়। ইটস এ ভেরিফাইড ইনফরমেশন। আমাকে আপনারা যতই গুজববাজ বলেন, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাতে বিভিন্ন ইনফরমেশন আমি কনফার্ম না করে বলি না। সো এখন জেনারেল ওয়াকার জেনারেল হাফিজকেও পাত্তা দেয় না। সো আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন এ সিচুয়েশন, এবং সেনাবাহিনী যে সমস্ত ডিজিএফআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা এখন দেখতেছি যে যারা বট বাহিনী এখন আমার পিছনে লাগিয়েছে, এর কথা হচ্ছে তাদেরকে শুধু একটা জিনিসই বলতে চাই, এই সিস্টেমে বট বাহিনী লালা দিয়া কিন্তু হাসিনা সরকার পার পায় না। আপনারা কেভাবে ভাবেন? আমাকে মানে সেনাবাহিনীর ভিতরে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনীর, আমি বা অন্যান্য যারা কথা বলি, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি। একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি আমরা নষ্ট করতেছি না। একটা কথা আছে, এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন নিডস এক্সট্রা অর্ডিনারি মেজার। আপনারা সেনাবাহিনীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এক্সটর্শনের জন্য যায় এবং কট হয়, এবং তাকে দেখা যায় বিভিন্ন যায়। এই সিচুয়েশনটা কেন হয়েছে? কারণ তারা দেখতেছে যে চতুর্দিকে এভরিথিং ইজ নট গোয়িং রাইট। আমি ডিটেলসে যাচ্ছি না, কথা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসছেন। এটা আমাদের এই কথাগুলো বলার দরকার পড়তো না যদি না আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। যারা গুম খুন এবং 2024 থেকে আগ পর্যন্ত 2018 থেকে শুরু করে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলোতে যারা ম্যানিপুলেট করেছে, এবং দেয়ার আর ইনভেস্টিগেশন, ইভেন এখন যে গুম খুনের জন্য যে একটা বোর্ড যেটা হয়েছে তাদের কাছে, কমিশনের কাছে অলরেডি লোকজন তাদের স্টেটমেন্ট দিয়েছে, কিছু মামলা হচ্ছে। স্টিল জেনারেল ওয়াকার আপনি কাউকে ফায়ার করতেছেন না, কাউকে করতেছেন না। সো হু উইল ডু ইট? আপনি এটাও জানেন জেনারেল ডক্টর ইউনূস আপনাকে ফায়ার করতে পারবে না। কারা পারবে? আপনাদের কন্ট্রোল। লেট ইট গেট ইট ভেরি ক্লিয়ার, জেনারেল ওয়াকারকে এখনো জেনারেল তারেক সিদ্দিকী কন্ট্রোল করে। জেনারেল তারেক সিদ্দিকী মিনস ইন্ডিয়া কন্ট্রোল করে। আমি আগেও বলেছি, এর উদাহরণ হচ্ছে জেনারেল শাহিন, লেফটেন্যান্ট জেনারেল শাহিন, যে অজিত দোভাল পাশের দেশের সিকিউরিটি অ্যাডভাইজারকে বলেছে যে জেনারেল ওয়াকার পারতেছে না, তাকে সরাই আমাকে চিফ বানান, আমি সব ঠিক করে দিব। এটা জেনারেল ওয়াকার জানার পর তাকে ইন্টারভিউ নিয়েছে, বেশি নিয়েছে, পরে তাকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং করেছে। কেন পারে নাই? ওনার কি অক্ষমতা? কারণ উনিও ভারতের সেবা পুষ্ট, এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিনও তাই। এবং যেখানে জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে বাংলাদেশ আর্মিতে, সে 5ই আগস্টের পরে যত 250 জন ভারতীয় বিভিন্নভাবে বাংলাদেশের এগেনস্টে কাজ করতেছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে জায়গা দিয়ে তাদেরকে ভারতীয় প্লেনে, সেটা তো রেগুলার মিডিয়াতে আসছে, চলে গেছে। এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ আর্মিকে আপনারা নিয়ে গেছেন দেখে আমাদের এখন কথা বলতে হচ্ছে। তারপরে আমাদের কথা বলতে হতো না যদি আপনারা এই যে সমস্ত পারমিনেটার আছে যারা গুম খুন বা অন্যের সাথে জড়িত তাদেরকে যদি আপনি খারিজ করে দিতেন, তারা জেলে যাবে কি জানাবে না, এটা আদালত দেখবে। এখন একটা মনে রাখবেন, কেন আপনারা দিচ্ছেন না এটাও আমরা ভালো মতো জানি। কারণ দেশে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সরকারি চাকুরিজীবী কারোর এগেনস্টে যদি মামলা করতে হয় তাহলে পারমিশন নিতে হয় সরকারের।
আমি যদ্দূর জানি ওইটার জন্যই তাদেরকে আপনি অ্যাকচুয়ালি শিল্ড দিচ্ছেন, তাদেরকে আপনি সেভ করতেছেন। এই কাজটা আপনি ঠিক করতেছেন না। আমার যা বক্তব্য ছিল এখানেই শেষ। আমি কিছু কোশ্চেন নিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আরেকটা আমি বলবো যে আমাকে অনেক সিনিয়র অফিসার, রিটায়ার্ড অনেক সিনিয়র, আমাকে বিভিন্ন সময় অ্যাডভাইস করেন, আমি অ্যাডভাইস শুনি, বাট তাদেরকে বলবো, আমি তো অনেক সময় মিলিটারি নর্মস আর বাইরে যেতে পারি না। প্লিজ আপনারা আমাকে অ্যাডভাইস না করে, আপনাদের ক্রেডেন্সিয়াল আমার থেকে অনেক বেশি, আপনারা সেনাবাহিনীতে বিভিন্ন আরো বেশি চাকরি করেছেন, প্লিজ আপনারা নিজেরা এগুলার প্রতিবাদ করেন। কারণ বাংলাদেশ আর্মি ইজ গোয়িং ইন এ রং ওয়ে। একটা সময় ছিল, বা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করে আপনি যদি কোটি টাকা তাকে রেখে যান বা ইন্ডিভিজুয়াল কাছে রেখে যান, আপনি একজ্যাক্ট ওইটা অ্যামাউন্ট ফেরত পাবেন যখন আপনি নিয়ে করে যাবেন। আর্মিকে ওই লেভেলের বিশ্বাস আপনারা করতে পারবেন। কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশন দেখতেছি যে আওয়ামী লীগ এই জিনিসটাকে ইমব্যালেন্স করে দিয়েছে পুরা। তারা এই পিরামিডটাকে যত অনৈতিক অফিসার যারা আছে তাদেরকে উপরের দিকে নিয়ে আসছে, এবং উপরের দিকে নিয়ে আসার ফলে বাংলাদেশ আর্মি এখন ইমব্যালেন্স হয়ে গেছে। এটাকে আমাদেরকে আবার ঠিক লাইনে নিতে হবে। এবং এই জন্য আমরা যারা সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমাকে অ্যাডভাইস না করে প্লিজ নিজেরা কথা বলুন। কোনো কোশ্চেন থাকলে আমি নিব, যেহেতু আজকে আমার আছে উপদেষ্টা পরিষদের নিয়োগ করে দেওয়া। উপদেষ্টা পরিষদের নিয়োগ কারা দেয়? হ্যাঁ, উপদেষ্টা পরিষদের নিয়োগ কারা দেয়, আমি যেটা আগেও বলেছি, সেনাবাহিনীর যারা আছেন তারা জেনারেল ওয়াকার দেন, তাতে কোনো ডাউট নেই। বাট বাকি যারা কাদের দেন আমি আপনাদের মতো কনফিউজড। আপনি একটা জানেন কে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, কে সিলেক্ট করতেছে? ওকে ভাই, প্রধান উপদেষ্টাকে সরাসরি কথা বলার সুযোগ থাকলে ওনার সাথে কথা বলা জরুরি। ওনাকে বুঝাতে হবেন স্যার, রয়ের মুক্ত বাংলাদেশ কি সম্ভব? আমি অ্যাকচুয়ালি দুইটা ডিভাইসে করতেছি, এই জন্য দুদিকে চাকাচ্ছি। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, ইন্ডিয়ানদের কি ব্রেন ওয়াশ করা হচ্ছে? স্যার, ইন্ডিয়ানদের কি ব্রেন ওয়াশ? সাধারণ মানুষকে চট্টগ্রামে ভারতীয় সামরিক অভিযানের সাধারণ মানুষ চট্টগ্রামে ভারতীয়, অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে ভারত বর্তমান বিশ্ব বাস্তবতাতে তারা আমাদের উপরে আক্রমণ করে আমাদের এলাকা দখল করে নেবে, এটা অবাস্তব। কিন্তু যেটা হয়, এটা একটা পাবলিক পারসেপশন তৈরি করা। এই যে মনে করেন যে ট্রাম্প বলেছিল যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা হচ্ছে একটা পাবলিকলি মানুষের কাছে, মানে আন্তর্জাতিক পর্যায়ে একটা ফোরাম তৈরি করা যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে যেখানে ভারতীয় আগ্রাসন, এটা হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির একটা পলিসি, যাতে আমাদের উপরে একটা প্রেশার রাখতে হয়। এই প্রেশারটাকে রিলিজ করে তাদেরকে উল্টা প্রেশার দেওয়ার একটা সিচুয়েশন তৈরি করতে হবে। কিন্তু কে তৈরি করবে আমি জানি না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জনাব তৌহিদ, উনি আমার ক্যাট কলেজ ফার্টিনিটির ভাই, ওনার সাথে আমরা ডিনারও করেছিলাম। সুন্দর সুন্দর উনি কথা বলেছেন, বাট অন গ্রাউন্ডে উনি কিছুই করতেছেন না, সরি টু সে। নেক্সট, সিদ্ধান্ত নিচ্ছেন। কারো কোনো সলিড কোশ্চেন না থাকলে আমি শেষ করব। আচ্ছা, দেশের সাধারণ মানুষ মনে করে দেশ আবার আওয়ামী লীগ আসবে। সরকার উপদেষ্টার হাবভাব মনে হচ্ছে তারা বিশ্বের বুঝেন না, জনগণকে ধোকা দিচ্ছেন। সাবেক সেনা কর্মকর্তা কে এক প্ল্যাটফর্মে এসে আওয়াজ তুলবেন? হ্যাঁ, আমি মনে করি যে রাওয়া একটা ভালো প্ল্যাটফর্ম ছিল, কিন্তু রাওয়াতে কিছুদিন পরে একটা নির্বাচন হবে। আমি আশা করব যারা, মানে এখন একটা সিচুয়েশন হয়েছে, মনে করেন যে আপনি নিউট্রাল, হ্যাঁ আপনি নিউট্রাল হতে পারেন, আমি নিউট্রাল, বাট কথা হচ্ছে আমি নিউট্রাল হলেও আমি এন্টি আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ আমাদেরকে যে পরিমাণ অন্যায় অত্যাচার আমাদের দেশে করেছে, সেটার জায়গায় আপনি যদি নিউট্রাল হন, ইউ আর জাস্ট সাপোর্টিং দেম। লেট ইট বি ভেরি ক্লিয়ার, আপনার বর্তমান পরিস্থিতিতে মানে নিউট্রাল হয়ে আওয়ামী লীগকে দেখার কোনো সুযোগ নাই, নিউট্রাল হয়ে ভারতের প্রতি সিম্পেথি দেখানোর কোনো সুযোগ আপনাদের নাই। তারা জয়েন্ট ভেঞ্চারে আমাদের দেশটাকে যে পর্যায়ে নামিয়ে নিয়েছে, আমাদেরকে যাকে উপদেষ্টা নিয়োগ করতে হবে, যাদেরকে তাদের হবে হচ্ছে এন্টি ভারত সেন্টিমেন্ট থাকতে হবে। আমি মনে করি জেনারেল ফজলুর রহমান দ্য বেস্ট চয়েস। General Fazlur Rahman was the best choice for this post.
বাট কেউ তার কথা কেউ মুখেও আনে না। দেশের সাধারণ মানুষ মনে করে দেশে আবার আওয়ামী লীগ আসবে। ভাই, যে দেশে আবার আওয়ামী লীগ আসবে না, গেট ইট গ্যারান্টেড। দেশে আওয়ামী লীগ আর আসবে না, আসার কোনো সুযোগ নাই। আসার কোনো সুযোগ, এটা 10 তারিখে অলরেডি প্রুভ হয়ে গেছে। এটা আপনি যদি আওয়ামী লীগ সিম্পাথাইজার হয়ে থাকেন বা গোপন কার্যক্রম চালায় থাকেন আওয়ামী লীগের পক্ষে, তাহলে আপনি হয়তো এই কমেন্টটা করছেন। বাট দেশের মানুষ আর চায় না, এবং দেশের আসার কোনো সুযোগই নাই। কোনো একটা সিচুয়েশন হলে তারা মানে দাঁড়াইতে পারবে না যে কোনো জায়গায়। এবং কারা চাচ্ছে? হ্যাঁ, ওই যে সেনাবাহিনী, জেনারেল ওয়াকার, 98 জিওসি, ঢাকার ব্রিগেডগুলো। হ্যাঁ, এখনো এখনো আমার ইয়ার নিচে সেই পুরানা, মাঝখানে বন্ধ ছিল কিছুদিন। কি আচ্ছা, আপনার চাকরি গেল কেন? ভাই, আমার চাকরি যায় নাই, আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্টে আসছি। হ্যাঁ, কি বলে, অনৈতিক কাজে আমার নাকি চাকরি গেছে, আমি নাকি নারী লেলো, ব্লা ব্লা ব্লা। আরে ভাই, আমি রিটায়ারমেন্টের 1 বছর আগেও আমি আর্মি সিকিউরিটি ইউনিটে চাকরি করেছি, যেখানে ক্লিন রেকর্ড। 2016 সালে দেখেন আপনাদের নেত্রী আপা আমাকে পদক দিছে। সো আমার যদি রেকর্ড খারাপ হইতো পদকটা দিত না। বাট কথা হচ্ছে, এই জিনিসটা আমি বলতে চাচ্ছি এই জন্যই যে তারা আবার অ্যাক্টিভ, মানে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো আবার ওই ফ্যাসিবাদেরকে সাপোর্ট করার জন্য যে কাজটা, এটাই করতেছে। এই যে দেখেন, 2 জন অফিসারকে কি বলে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসছে, 4 জন সৈনিক সহ। এটা কোনো মিডিয়াতে কাভার করে নাই। কেন কাভার করে নাই? কারণ স্টিল প্রফেসর ইউনূস বুঝতেছেই না যে তার রেজিমকে ডিসক্রেডিট দিচ্ছে এই গোয়েন্দা সংস্থাগুলা। তাদের এই মিডিয়া এই ইনফরমেশনটা দিচ্ছে না। এটাই তো অ্যাম্পল এভিডেন্স। আপনারা যদি বলেন আমি গুজব ছড়াচ্ছি, প্লিজ। আবার ইয়াতেই অনেকগুলা একজনের পোস্ট আমি শেয়ার করেছি যে ওখানে স্পটে গিয়েছিল। আমি যারা স্পটে গিয়ে ওই অফিসারদেরকে নিয়ে আসছে, এবং আই থ্যাংক টু ওসি ক্যান্টনমেন্ট থানা, হি ওয়াজ ভেরি হেল্পফুল। আমি বলবো সবার সাথে উনি হচ্ছে কি, উনি তো ওনাকে যে আদেশ দিয়ে গেছে ওটার বাইরে উনি যেতে পারবেন না, বাট ফ্রম হিজ পজিশন হি ট্রাইড হিজ বেস্ট। আমি যতটুকু শুনেছি হেল্প করার জন্য সেনা অফিসারদেরকে। বাট এখানে আমরা আমাদের অফিসার এবং সৈনিকদেরকে ডিসগ্রেস করতেছি। তাদেরকে ক্যান্টনমেন্টে তাকে ধরে নিয়ে এসে, শহরের ভিতর থেকে ধরে নিয়ে এসে তারা আমরা ক্যান্টনমেন্ট থানায় হ্যান্ড ওভার করে দিচ্ছি। এবং ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, এরা জড়িত এটার সাথে, ক্লিয়ার, এটার সাথে জড়িত। আমি প্রথমে ভেবেছিলাম ডিজিএফআই, ইটস নট ডিজিএফআই। বাট জিনিসটা হচ্ছে এইটাই আর কি, যে তারা এখনো আমাদেরকে কন্ট্রোল করতেছে, আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করতেছে, মিডিয়াকে করতেছে। জেনারেল ডক্টর ইউনূসের হয়তো বা কোনো খবরই নাই। আমি জানি না আমাদের দেশের ফিউচার কি হবে। লেটস সি। আর কোনো কোশ্চেন আছে? আর যদি কোনো কোশ্চেন না থাকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।